তিনি কাজ করতেন ফর সাফারিং হিউম্যানিটি। এখন এই ধরনের দিবস পালন করতে গেলেই দেখা যায় মারামারি লাগে। শেরেবাংলা খুব ভালো করে দেখলে দেখা যায় বাংলা ভাগ চাননি। জিন্নাহ সাহেব শেরেবাংলাকে রাইভেল মনে করতেন, মানে পুলিশ মানে উপরের লেভেলের অফিসারই গেছেন সেবার দিকে আটকানোর জন্য। রাজুল হক রাজু বলছিলেন যে উনি যখন প্রধানমন্ত্রী হন তখন তো তিনি বেশ উল্লেখযোগ্য কিছু কাজের কথা উনি বলেছেন। আপনি কিছু যোগ করবেন কিনা? বিশেষ করে আপনি কৃষক প্রজা পার্টির কথা বলছেন, তার তো চিন্তা চেতনা ধ্যান ধারণা সেটাই ছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর সেই সুযোগটা অবশ্যই তিনি কাজে লাগিয়েছেন, সেইগুলো যদি একটু বলেন। ওই যে উল্লেখ করলেন তিনি ঋণ সালিসি বোর্ড করা, কৃষকদের নানা শর্তে মহাজনরা জমি নিয়েছে, প্রজাস্বত্ব আইন, এগুলো প্রজাস্বত্ব আইন এগুলো করলেন। এরকম অনুসন্ধান করলে অনেক কিছু পাবো। শিক্ষা বিস্তারে এই শেরেবাংলার যে ভূমিকা। স্যার আরেকটা জিনিস করেছিলেন যেটা একটু বলেন, এটার উপর আপনি বলতে পারবেন। লাঙ্গল যার জমিদার, হ্যাঁ লাঙ্গল যার জমিদার, লাঙ্গল যার জমিদার, লাঙ্গল যার জমিদার, এইসব কথা, এই ধরনের কথার মাধ্যমে একটা মানে বড় ধরনের একটা রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি বা সূচনা তৈরি করা। এই যে লাঙ্গল যার জমিদার এই পর্যন্ত বলেছেন, দলের নাম রেখেছেন কৃষক প্রজা পার্টি, পরবর্তীকালে কৃষক শ্রমিক পার্টি। এই নামগুলো থেকে এবং এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যেই শেরেবাংলার দৃষ্টিভঙ্গিটার পরিচয় পাওয়া যায় যে তিনি কাজ করতেন ফর সাফারিং হিউম্যানিটি। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। এবং মানুষের স্বাধীনতার জন্য 1940-এর দশকে তিনি লাহোর রেজলিউশন নামে পরিচিত যে প্রস্তাব পাশ করেছিলেন, লাহোর প্রস্তাব। এই লাহোর প্রস্তাব সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত বলেন যে এই প্রস্তাবটা তো একটা ঐতিহাসিক ঘটনা এবং এটা যে ভারত উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট ছিল। অবশ্যই, কোনো সন্দেহ নেই। এটা ব্যাপার হলো যে ব্রিটিশ আমলে তো হিন্দু মুসলিম বিরোধ অনেক বেড়ে যায়। ডিভাইড অ্যান্ড রুল পলিসি ছিল ব্রিটিশ সরকারের একটা মূল নীতি। এখানে হিন্দু মুসলমান বিভেদ আছে এবং এই বিভেদটাকে আমাদের শাসন দীর্ঘস্থায়ী করার জন্য কাজে লাগাবো। এই যে ব্যাপার, এটা তারা ঘোষণা দিয়ে করেননি, কাজের মধ্য দিয়ে করেছেন এবং হিন্দু মুসলিম বিরোধ একটা তীব্র অবস্থায় চলে গেছে। ওই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থামার কয়েক বছর পর থেকে একদম 1947 পর্যন্ত তো ছিলই, তারপরেও বড় বড় এই মানে কি সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয়েছে। মহাত্মা গান্ধী একসময় ওই নোয়াখালীতে আসছিলেন এই বিরোধের মধ্যে, সাম্প্রদায়িক বিরোধের মধ্যে, এবং তিনি এখানে এই সাম্প্রদায়িক বিরোধ থামানোর জন্য কথা বলেছিলেন, বক্তৃতা দিয়েছিলেন। তার স্মরণে একটা প্রতিষ্ঠানও আছে নোয়াখালীর দিকে। তাছাড়া বিহারে ওইসব জায়গায় বড় রকমের সংকট হিন্দু মুসলিম বিরোধে, এইগুলো মানে থামানোর জন্য গান্ধী চেষ্টা করেছেন। গান্ধীর চিন্তা এবং স্টাইল অন্য সকলের চেয়ে একটু ভিন্ন। তিনি হিন্দু ধর্মের কথা বলেছেন, কিন্তু তার সমস্ত কথাই তো মানবিক, ধর্মীয় যেসব বিষয় সেগুলো উল্লেখ করেছেন মতো। আর তার যে রচনাবলী তাতে অন্তত অর্ধেক, অনেক লেখা আছে 100 ভলিউমে গান্ধীর রচনা, তার অন্তত অর্ধেক অংশ হলো ওই ভারতীয় হিন্দুত্ব এগুলি সম্পর্কে, আর বাকি অর্ধেক অংশ আধুনিক একটা সুস্পষ্ট বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির। তো এই যে ধর্মীয় বিষয়ও রাখছেন, আবার কোনো কোনো জায়গায় ধর্মের বাইরে যায় এরকম বক্তব্য রাখছেন, তার একটা কারণ তিনি বৃহত্তর হিন্দু মুসলিম ইউনিটি চেয়েছেন এবং হিন্দুত্বই ভারতের নিজস্বতা এটা মনে করতেন। যে কারণে মুসলমানদের মধ্যে গান্ধী তো খুব ভালো, কিন্তু তিনি তো হিন্দুদের নেতা, এরকম একটা ধারণা হয়েছিল। এগুলো অনেক কথা আমরা শেরেবাংলা সম্পর্কে আলোচনা করেছি। শেরেবাংলার ব্যক্তিত্ব, কথাবার্তা, চেহারা, ছবি সবটাতেই একটা স্বাতন্ত্র্য ছিল। গান্ধীর যেমন একটা স্বাতন্ত্র্য, ঠিক সেরকম জিন্নাহর কিংবা জওহরলাল নেহরুর যে ব্যক্তিত্ব চিন্তা সেটা আরেক ধরনের। তারা তো একেবারে ইংলিশ স্টাইলেই চলছে, একেবারে ইংরেজি ভাষাতেই সব কাজকর্ম করেছেন। এবং এরা জিন্নাহ সাহেবও নেহরুও গণ আন্দোলন হোক, এই রাস্তায় মিছিল স্লোগান হোক, এটা পছন্দ করতেন না, চাইতেন না। পাবলিক মিটিং কি দরকার, হলের ভিতরেই তো কথা বলা যায়। ইংরেজি ভাষা নিয়েও তাদের তেমন কোনো অভিযোগ ছিল না। কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলা ভাষায় বা লোকাল ভাষায়, স্থানীয় ভাষায় রাজনীতি আরম্ভ হলো। হল ঘরের থেকে বাইরে মাঠে রাজনীতি আরম্ভ হলো এবং মিছিল টিছিল ইত্যাদি করা এইগুলো। তবে এখন এই ধরনের দিবস পালন করতে গেলেই দেখা যায় মারামারি লাগে, কিছু সম্পদ নষ্ট হয়, অনেক কিছু লোকে প্রাণও হারায়।
এরকম ছিল না। প্রথম পর্যায়ে তো একেবারে এই জনসমাবেশ, মিছিল এগুলো ওই সংঘাতমুক্ত ছিল, যৌক্তিক ব্যাপারেই তারা প্রচার করতে চাইতেন। যা হোক, তো শেরেবাংলার কর্মজীবনে শিক্ষা বিস্তার, মুসলমানদের চাকরির সুবিধা দেওয়া, আইন করেই কিছুটা রিজার্ভ রাখা, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল তো অনেক হয়েছে, মেয়েদের স্কুলও কিছু কিছু হয়েছে, এগুলো শেরেবাংলার অভিপ্রায় অনুযায়ী হয়েছে। শেরেবাংলা খুব ভালো করে দেখলে দেখা যায় বাংলা ভাগ চাননি। 1947-এ ভাগ হলো মানে শেরেবাংলা পাঞ্জাব ভাগ চাননি। পাঞ্জাব একটা বড় শক্তি, অর্থনৈতিক দিকে সবচেয়ে ডেভেলপ, আর বাংলা, বাঙালি, কলকাতা, এটা তো সারা ভারত এমনকি গোটা এশিয়ায় সবচেয়ে উন্নত চিন্তা, শিল্প, সাহিত্য সব দিক দিয়ে আরও নানান বৈশিষ্ট্য আছে। তো এইগুলো শেরেবাংলা রিয়েলাইজ করতেন এবং বাংলা ভাগ তিনি চাননি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে, হিন্দু মহাসভা করতেন। এই হিন্দু মহাসভায় তো প্রবলভাবে বাংলা ভাগ চাইছে। মুসলিম নেতারা ওই সময় বাংলা ভাগ চাননি। কেন চাইছে? আমরা কি মুসলমানদের রাজত্বে থাকবো? শেরেবাংলা, তারপরে সোহরাওয়ার্দী, নাজিমুদ্দিন, তিনজন যখন পরপর মন্ত্রী হলেন, তখন আপার ক্লাস হিন্দুরা, অর্থাৎ এই ব্রাহ্মণ এবং তাদের সহযোগী শক্তি, তারা একেবারেই ঐক্যবদ্ধ বাংলা রাখা চায়নি, বাংলা ভাগ করতেই হবে। এই অবস্থাটা এই মৌলানা আকরম খানদের মতো যারা কিছুটা ধর্মীয়, সম্পূর্ণ পুরনো ধাঁচের মৌলানারা, আধুনিক মুসলিম লীগের, বেঙ্গল মুসলিম লীগের তিনি সেক্রেটারি জেনারেল ছিলেন, খাজা নাজিমুদ্দিন ছিলেন প্রেসিডেন্ট। তো ওইসব দিক দিয়ে দেখতে গেলে দেখা যায় যে একটা বাংলা ভাগ মুসলমানরা চাননি। এবং হিন্দু সমাজে হলো ইলেকশনের মাধ্যমে এখন যে রাজনীতি, এখানে তো কোনো কালেই আর কোনো হিন্দু প্রাইম মিনিস্টার হতে পারবে না, এরকম ধারণা হয়েছিল। আসলে যে পারবে না এটা নিশ্চিত করে বলার উপায় ছিল না, কিন্তু পরপর তিনজন প্রধানমন্ত্রীই হলেন এই ধারায় মুসলমানদের থেকে। এটাতে ইনটলারেন্ট হয়ে ভারত ভাগ না হতে পারে, বাংলাকে ভাগ করতেই হবে, এইভাবে তিনি নামলেন, বক্তৃতা দিলেন, উত্তেজিত করলেন। ব্রিটিশ সরকার তখন নানান কিছু দেখে বাংলা ভাগ করার সিদ্ধান্ত নিলেন। পাঞ্জাবের ব্যাপারে অনেকটা ওইরকম ছিল যে দেশের লোকেরা চায়নি, কিন্তু ব্রিটিশ সরকার যে কোনোভাবেই হোক পাঞ্জাবকেও বিভক্ত করলো, আর ভারত বিভক্ত হলো, পাকিস্তান। তো শেরেবাংলা তো পাকিস্তান এই আন্দোলনের পক্ষে ছিলেন না একদম শেষ পর্যন্ত, যে কারণে তার দল তখন মানে পাশ করতে পারে নাই, একেবারেই কমে গেছে সিট, একটা দুইটা এরকম। তো তিনি ভারত ভাগও চাননি, গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় বাংলা ভাগ চাননি, ভারত ভাগও চাননি। এবং এই বিভাগটা হিন্দু মহাসভা চাইছে। কংগ্রেস অনেকটা হিন্দু মহাসভার দ্বারা পরিচালিত হয়েছিল ওই সময়টাতে। এবং স্যার, হিন্দু মহাসভার থেকে কিন্তু আরএসএস এবং আজকের বিজেপি, হ্যাঁ, আজকের বিজেপি, আরএসএস এইসব সংগঠন ওই হিন্দু মহাসভার ধারায় বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া তখন থেকেই শুরু। আচ্ছা, তো এই সবের মধ্য দিয়ে আমি যতটা লক্ষ্য করি যে শেরেবাংলাই ছিলেন একমাত্র রাজনৈতিক নেতা যিনি হিন্দু কমিউনিটির এবং মুসলিম কমিউনিটির দুই পক্ষেরই সমর্থন পেয়েছেন। এই দিক দিয়ে তার একটা বিশিষ্টতা ছিল। আর মুসলমানরা লেখাপড়া শিখুক এবং বেকার থাকলে অসুবিধা, কাজে তাদের চাকরি বাকরির সুবিধার জন্য বিধিগত কিছু রিজার্ভেশন তিনি আইনকানুনের মাধ্যমে রক্ষা করেছিলেন। এবং মুসলিম শিক্ষিত কমিউনিটি বাংলায় গড়ে ওঠার পেছনে শেরেবাংলার অবদান আছে। নানান দিক থেকে হিন্দুদের মধ্যে ধনী ব্যক্তি, জমিদার অনেক বেশি ছিলেন, মুসলমানদের মধ্যে সেটা ছিল না। আর মুসলমানদের মধ্যে যারা উচ্চ অবস্থানে ছিলেন তারা সবাই উর্দুতে কথা বলতেন, ফার্সিকে তারা নিজেদের ভাষা মনে করতেন। বাংলা কিংবা ভারতের অন্যান্য অঞ্চলে এই লোকাল ল্যাঙ্গুয়েজ তারা দেখা যাচ্ছে যে শেরেবাংলা একদিকে খাঁটি বাঙালি, আবার একদিকে খাঁটি মুসলমান। আচ্ছা, এটা বলছি, এই খাঁটি বাঙালি এটাতে কোনো সন্দেহ নাই। একটা কথা বলা হতো সেই সময়ে যে খাজা গজাদের কর্তৃত্ব থেকে বাংলাকে মুক্ত করতে হবে। খাজা মানেই খাজা নাজিমুদ্দিন, এই খাজা সলিমুল্লাহ খাঁ, এই এরা, আর গজা মানেই গজনবী পরিবার ইত্যাদি। এই খাজা গজাদেরই কর্তৃত্ব ছিল এই অঞ্চলে, এবং শেরেবাংলার নেতৃত্বে এটা বলা যায় অনেকটাই ভেঙে গেছে। আর ওইদিকেই যে আবুল হাশিম সাহেব ছিলেন, বদরুদ্দিন উমরের বাবা, একসময় বেঙ্গল মুসলিম লীগের নেতা ছিলেন, তিনিও খাজা গজাদের কর্তৃত্ব থেকে দেশকে রক্ষা করতে হবে, এই বিষয়টা ছিল। অর্থাৎ শেরেবাংলা আউট অ্যান্ড আউট একজন বাঙালি এবং বাঙালি পরিচয় নিয়েই তিনি চলতেন। জিন্নাহ সাহেব শেরেবাংলাকে
রাইভেল মনে করতেন কখনো কখনো, যে আগামী অধিবেশনে তো শেরেবাংলা এই প্রেসিডেন্ট হয়ে যেতে পারে। এইসব কারণে খুব সতর্কতার সাথে শেরেবাংলার সঙ্গে একটা দূরত্ব রক্ষা করেও চলছেন। কিন্তু শেষ পর্যায়ে এই যে পাকিস্তান সমর্থন করেননি, এজন্য তার দল দুর্বল হয়ে গেছে। যখন কলকাতা থেকে ঢাকায় আসেন 47 সনের পরে 2-3 বছর, অন্তত 3 বছর পরে কি 4 বছর পরে, তখন তো এই রেল স্টেশনটা ছিল এখানে, এই যে ঠাটারি বাজারের একটু পশ্চিম দিকে, এটা পরে উঠিয়ে অন্যদিকে নিয়ে গেছে। তো এই রেল স্টেশনে যখন নামলেন তখন তো মুসলিম লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়েছে, ফজলুল হক কেন পাকিস্তানে, কেন কলকাতায় ফিরে যাওয়া, এই স্লোগান দিয়েছে। এর মধ্যে সাহসের সঙ্গে তিনি এগিয়ে নিজের জায়গায় গেছেন, তিনি পিছিয়ে যাননি। আর সোহরাওয়ার্দীকেও এখানে খাজা নাজিমুদ্দিনরা ঢুকতে দেননি। তিনি ঢাকায় আসতে চেয়েছিলেন এবং সদরঘাট ওখানে লঞ্চে আসছিলেন কলকাতা থেকে। তো সেইখানে নাজিমুদ্দিন সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ ফোর্স সেখানে গিয়ে অপেক্ষা করছে এবং লঞ্চ মানে ঘাটে আসবে, তখন পুলিশ পক্ষ থেকে পুলিশ উপরের লেভেলের অফিসারই গেছেন সোহরাওয়ার্দীকে আটকানোর জন্য। তো বললেন যে আমাদের সরকারের নির্দেশ, আপনি যেন এখানে না নামেন, কোনো জরুরি কথা থাকলে আপনারা কল দেন, তারা আসবে, আপনার লঞ্চে গিয়ে কথা বলবেন। তো সোহরাওয়ার্দী কী করবে এটা মেনে নিলেন, নিয়ে শেখ মুজিব এবং আরও কারোর সঙ্গে কথা বললেন, কলকাতা চলে গেলেন।